গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন ভবানী মুখোপাধ্যায়ের লেখা পেশা। টিনের ওপর আলকাতরা দিয়ে অসমান হস্তাক্ষরে লেখা আছে নেতাজি কেবিন। মফস্বলের শহর, আদালত, হাসপাতাল, বাজার সবই পাশাপাশি। তাই টিনের চেয়ার ও ভাঙা বেঞ্চিতে সমৃদ্ধ এই হোটেলটি চলে ভালো। সকালের দিকে অবশ্য তেমন ভিড় নেই, অল্প কয়েকজন চায়ের খদ্দের। আমার টেবিলের অপর পাশে যে বেঁটে লোকটি বসেছিল, যেমন তার আকৃতি তেমনি তার পরিচ্ছদ। একবার তার দিকে চাইলে দ্বিতীয়বার সেদিকে তাকাতে প্রবৃত্তি হয় না। আপন মনে তাই ধোঁয়া গন্ধওয়ালা চাটুকু শেষ করছিলাম। সহসা সামনের লোকটি বলে উঠল, আমাদের কি বাবা, সরকারি চাকরি, আর 2 বছর কাটলেই বাড়িতে বসে পায়ের ওপর পা দিয়ে পেনশন পাব। এইবার লক্ষ্য করলাম লোকটার কাঁধের ওপর একটা চামড়ার বেল্ট চাদরের মতো ফেলা আছে। তার পেতলের চারপাশে সরকারি হাসপাতালের নাম লেখা। ভদ্রতার খাতিরে প্রশ্ন করলাম, তুমি বুঝি হাসপাতালে কাজ করো? চায়ে ভেজা গোঁফ বাঁ হাত দিয়ে মুছতে মুছতে বললে, হাসপাতালের জমাদার। তার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজে নিজের হাতে করতে হয়। হুজুর বুঝি এ জেলায় নূতন এসেছেন? মাথা নেড়ে বললাম, হ্যাঁ, একটা মামলার তদবির করতে এসেছি। এখানে তো শুনেছি একটা মেডিকেল স্কুল আছে। কতগুলি ছাত্র? আছে 2-4টি, তবে এখন গরমের ছুটি। হুজুর বুঝি উকিল? তারপর একটু থেমে বললে, মফস্বলের স্কুল, হাসপাতাল কী বা আছে? কতগুলো যন্ত্রপাতি, 2-4টে পাড়া গিয়ে ম্যালেরিয়া রোগী আর লাশঘর। লাশঘর? মরা রাখা হয় বুঝি? দেখতে দেয়? আমি কখনো লাশঘর দেখিনি। আপনার কি আর ভালো লাগবে? লোকটি বিনয়ের ভঙ্গিতেই বলে, এখানে তো আর বরফের ঘর নেই, অ্যাসিডে ভিজিয়ে রাখতে হয়। বললাম, লাশ এক্সামিন করতে দেরি হয়? দেরিও হয়, তাছাড়া ছেলেদের কাটাকুটির জন্য 2-1টি রাখতেও হয়। অদ্ভুত কথা। বললাম, কখন আসব? আজও আসতে পারেন, কিংবা কাল 9টার সময়, যা হুজুরের খুশি। এইভাবে হাসপাতালের লাশ ঘরে ঢুকবার আমন্ত্রণ পেয়ে গেলাম, একরকম অতি সহজেই বলা চলে। লোকটিকে সন্তুষ্ট রাখবার জন্যে হাতে 8 আনা পয়সা দিয়ে দিলাম। পরদিন লোকটির নির্দেশ মতো সকাল 9টা নাগাদ হাসপাতালের পাশে ছোট্ট একটি গুমটি ঘরে গিয়ে কড়া নাড়লাম। কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম হয়তো বাজারে গিয়েছে, কিন্তু এই সময় আমায় আসতে বলেছিল বলে কিছুক্ষণ ধৈর্য ধরে থেকে আবার কড়া নাড়লাম। খানিকক্ষণ পরে খটাং করে দরজা খুলে গেল। একটা পাল্লা অল্প ফাঁক করে কালকের দেখা সেই মুখটা বেরিয়ে এলো। লোকটির চোখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। আমি বললাম, একটু তাড়াতাড়ি এসেছে বুঝি? 9টা কিন্তু বেজে গেছে। লোকটি মাথা নেড়ে বলল, না না, তা নয় হুজুর, আমি ভেবেছিলাম আপনি রাত্রি 9টায় আসবেন। যাক, যখন এসে গেছেন, আর যখন হয় এলেই হলো। দরজাটি খুলে দিয়ে লোকটি সরে দাঁড়াল। আমার পেছন থেকে সহসা কে যেন বলে উঠল, এই যে অনন্তচরণ। আমি পেছন ফিরে দেখলাম খাকি পোশাক পরা একজন সম্ভ্রান্ত কর্মচারী। জমাদার সসম্ভ্রমে বলল, নমস্কার হুজুর। আমি বললাম, হাসপাতালের সিভিল সার্জন বুঝি? মাথা নেড়ে অনন্তচরণ বললে, না না, উনি তো বড় দারোগাবাবু, আমাকে ভারী ভালোবাসেন। বউ পালাবার পর অনেক খোঁজ খবর করেছেন, ভারী ভালো লোক। দরজাটি ভালো করে বন্ধ করে দেয় অনন্তচরণ। দরজা বন্ধ করতেই মনে হল ভাদ্রের সেই ভ্যাপসা সকাল যেন সহসা শীতল হয়ে গেল। ভেতরটা বেশ অন্ধকার আর ঠান্ডা। অনন্তচরণ বলে, ভেতরে আসুন হুজুর, আপনার কি আর ভালো লাগবে?
আমি অন্ধকার গলিপথ ধরে অনন্তচরণের অনুসরণ করে চললাম। টবেতে 2-4টে পাতাবাহারি গাছ বসানো আছে। আলো আর হাওয়ার অভাবে তারা বোধহয় বেশি বাড়তে পারেনি। ভেতর থেকে বাইরের কোলাহল কিছুই কানে আসে না। আর একটু এগিয়ে যাওয়ার পর অনন্তচরণ আরেকটা দরজা খুলল। দরজা খোলার আওয়াজটা ভেতর থেকে ফাঁকা আওয়াজের সুরে প্রতিধ্বনিত হল। মনে হলো লোকজন কেউই এখানে থাকে না। বললাম, তুমি এখানে একা থাকো নাকি? মনে মনে ভাবলাম, কি বিশ্রী জায়গা। অনন্তচরণ বলে, বউ চলে যাবার পর একরকম একাই হুজুর, আর কোথায় যাব? এখানে তবু আলো আছে, পাখা আছে, সরকারি খরচে এত আরাম তো আর কোথাও মিলবে না। এই বলে এত জোরে দরজাটি বন্ধ করল, মনে হলো যেন সেই প্রাচীন ঘরটি কেঁপে উঠল। বলে চলে, তবে অনেক হ্যাঙ্গামা হুজুর। ঝাড়ুদারেরা পর্যন্ত ভেতরে আসতে চায় না, সবই আমায় করতে হয়। ওরা বলে ভেতরে আসতে ভয় হয়। তারপর ধরুন লাশগুলো রয়েছে, সে আরেক বিপদ। 3 রকমের লাশ, পুলিশের চালানি মুদ্দ, হাসপাতালের বেওয়ারিশ মরা, আর ছুরি চালানোর জন্যে লাশ। সবই মনে করুন আপনাদের কৃপায় আমারই ঘাড়ে। এই কথা বলে অনন্তচরণ গম্ভীরভাবে গোঁফে হাত বুলিয়ে নেয়। বলে, ছাত্র বেশি হলে তখন তো আর 2-1টা লাশে মানায় না হুজুর, তখন এই শর্মার ওপর হুকুম হয় লাশ জোগাড় করবার। ওর ওপরেই একটা বড় ঘর, কাচের শোকেসে বড় বড় জারে নানাবিধ অদ্ভুত আকৃতির মাথা বা দেহের অন্যান্য অংশ ডোবানো আছে। সে এক বিভৎস দৃশ্য। সেদিকে হাত দেখিয়ে অনন্তচরণ বলে, কেউ কেউ এসব দেখতে ভালোবাসে, আবার অনেকে ভয় পায়। আমার কাছে ওসব ইটকাঠের সমান। হুজুর যদি দেখতে চান তো ভালো করেই দেখুন। দেখছিলাম একটা অত্যন্ত বিশ্রী রকমের শিশুর জড়ীভূত দেহ আরোকে ভাসছে। এমন সময় অনন্তচরণ বলে, লাশ পাওয়া কি সোজা কথা? মনে করুন হাসপাতালে কেউ মরছে না, পুলিশের মুদ্দ নেই, অথচ ছেলেদের জন্য লাশ চাই। কোথায় পাই বলুন দেখি? সেই জন্যই তো আমার এত খাতির হুজুর। আমার মতো মুদ্দ জোগাড় করতে কেউ পারবে না। আমি সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম। বললাম, তাই নাকি? কোথায় পাও? অনেকেই আমাকে জানে আর ভালোবাসে কিনা, পথে ঘাটে যদি পড়ে থাকে তো খবর ঠিক এসে যায় হুজুর, তখন রাত্রিরে ঠেলাগাড়ি করে নিয়ে আসতে হয়, এই আর কি। এইসব জানাজানি হয়ে গেলে লোকে ভয় পায় কিনা? তা তো বটেই। যত সব চাষাভুষোর কাণ্ড হুজুর, কেউ বোঝে না। লাশ যদি কাটা না হয় তবে কোথা থেকে ডাক্তারি শিখবে? আর মরা না কেটে কি জ্যান্ত রোগী লোকে কাটবে? এইখানেই তাদের শেষ করে দেবে। আমার অত্যন্ত বিশ্রী লাগছিল, শুধু বললাম, হ্যাঁ। লোকটি দোরগোড়ায় পথ বন্ধ করে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরেই তার দৃষ্টি। একটু চিন্তাকুল থেকে বলল, জানেন, বউ এই ঘরটায় থাকতে ভালোবাসত। এই ঘরটি ওর ভারী পছন্দ ছিল। এইগুলো দেখেই ওর অর্ধেক সময় কাটিয়ে দিত। ছেলেরা যখন ছুটিতে থাকে তখনই ওর আরও ভালো লাগত। চারিদিক বেশ ঠান্ডা, চুপচাপ হয়ে যেত। আমি বললাম, এতই যদি ওর এসব ভালো লাগত তবে ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে গেল কেন? উত্তর না দিয়ে অনন্তচরণ আরেকটি ঘরে গিয়ে ঢুকল। আমি এগিয়ে যেতেই মৃদু গলায় বললে, ছোটটার জন্যে মন কেমন করত কি না? সেটি আবার কে? আমাদের ছোট খুকি, 10 বছরেরটি হয়েছিল, এই সেদিন মারা গেল। মাঝে মাঝে মনে হয় ওর হাসি যেন শুনতে পাচ্ছি। আমি বললাম, হয়তো তোমার মেয়েটি মারা যেতে তার মনে কষ্ট হয়েছিল, তাই আর এখানে একলা থাকতে পারল না। সত্যি কথা বলতে কি, আমি তো নিজে এখানে 1000 টাকা দিলেও থাকতে পারি না। এখানে যেন দম বন্ধ হয়ে আসে। গোফটায় হাত বুলোতে বুলোতে অনন্তচরণ বলে, কে জানে, হবেও বা। তবে ছেলেরা যখন এখানে থাকে তখন এর অন্যরকম চেহারা। ডাক্তারেরা থাকেন, হট্টগোল, কত লোকজন আসে যায়,
সে ভারী মজার। তখন এলে আপনার আর ওরকম মনে হতো না। বারান্দায় বেরিয়ে কোমর থেকে আরেক গোছা চাবি বের করে আরেকটি দরজা খোলে অনন্তচরণ। চারিদিকে টেবিল চেয়ার ছড়িয়ে আছে। ঘরটি দারুণ অন্ধকার। দেয়ালে দুটো কঙ্কাল ঝুলছে, বেজায় দুর্গন্ধ। লাশ কাটা টেবিলের উপর একটা কাটা পা পড়ে আছে। সহসা আমার পায়ের উপর দিয়ে কি যেন চলে গেল। আমি হাঁপিয়ে উঠলাম, বললাম, কি কাণ্ড, ওটা কি গেল? কি বললেন হুজুর? ও, কি আশ্চর্যি, আজ কদিন ধরে ওটাকে দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম গেল কোথায়। ব্যাটা এইখানেই আটকে পড়েছিল। বিড়ালটা অদ্ভুত ধরনের, অত্যন্ত কৃশ। পেটটা একেবারে ঢুকে গেছে। সাদা রং, তাই কালো ডোরা কাটা। এমনভাবে বেরোলো, মনে হলো অন্ধকারে থাকতেই যেন অভ্যস্ত হয়ে গেছে। বেশ লম্বা সোজা চেহারা। মনে হলো পা টিপে টিপে গুঁড়ি মেরে চলতে ও অভ্যস্ত। এই বাড়িতে ঢোকার সময় আমিও এইভাবে এসেছিলাম। বিড়ালটার কান দুটো খাড়া। দেখলে মনে হবে যেন ভয় পেয়েছে বা কিছু শোনার জন্য উৎকর্ণ হয়ে আছে। বিড়ালের যদি বুদ্ধিভ্রংশ হওয়া সম্ভব হয়, তাহলে বলবো যে বিড়ালটা তাই হয়েছে। ওর বৈচিত্র্যহীন চোখে যেন পাগলামির ছাপ রয়েছে। একটা কল্পিত বল নিয়ে ও যেন খেলছে। থাবাটা শূন্যে ছুঁড়ছে, ডান দিকের থাবা দিয়ে বাঁ দিকের দিকে ঘা দিচ্ছে। শূন্যে কাঠবেড়ালির মতো লাফাবার চেষ্টা করছে। মনে হবে যেন শূন্যে চুপ করে ঝুলে আছে। তারপর সহসা সেই ঘরটিতে পাক দিয়ে ঘুরে বেড়াতে লাগল। দেখে মনে হবে যেন খুব উত্তেজিত হয়েছে। অনন্তচরণ বললে, আমাকে দেখে ও খুব উত্তেজিত হওয়ার ভাব দেখাচ্ছে, অথচ খুবই খুশি হয়েছে, তাই ওরকম করছে। আমার কিন্তু মনে হলো বিড়ালটা আমাদের উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কি জানি কেন বিড়ালটিকে দেখে আমার সেই নিঃসঙ্গ শিশুটির কথা মনে পড়ে গেল। এই মৃতদেহ আর বিভৎস দ্রব্যগুলোর মধ্যেই তো তার দিন কাটত। সহসা ফতুয়ার পকেট থেকে খুব মলিন ভাঁজ করা এক কাগজ বের করে আমার হাতে দিয়ে অনন্তচরণ বলে, এই দেখুন তার চিঠি। আঁকাবাঁকা হস্তাক্ষরে লেখা সেই চিঠি দেখলাম। আমার এখানে থাকতে ভয় করে। খুকি এভাবে মারা যাওয়ার পর আর থাকতে পারি না। আমি দুঃখীরামের সঙ্গে চলে যাচ্ছি। ও নেশাখোর, হয়তো আমাকে ধরে মারবে, কিন্তু তবু আমি এখানে থাকব না। এখানে ভূত আছে। আমি মুখ তুলে দেখি অনন্তচরণ লক্ষ্য করছে আমার দেহ। সহসা এইভাবে ধরা পড়ে গিয়ে একটু অপ্রস্তুতের ভঙ্গিতে সে গোঁফে হাত বুলোতে লাগল। নীরবতা ভাঙার জন্যই বললাম, তোমার মেয়েটি কিসে মারা যায়? একজন ছাত্র দেখতে পায় বারান্দায় ঘাড় গুজে পড়ে আছে। ঘাড় একদম ভেঙে গেছিল, আর পাশে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছিল একটা ছোট্ট ফুল গাছের টব। একটু থেমে অনন্তচরণ বলে, এই যে নতুন ওষুধ বেরিয়েছে, তাতে 2-4 মাস মাল ঠিক থাকে। ডাক্তারবাবু শিখিয়ে দিয়েছেন, লাশ পেলেই ওষুধটা দিয়ে দিই, সব ঠিক থাকে। আমার মাথাটা কেমন যেন গুলিয়ে গিয়েছিল। বললাম, ঘাড়টা তাহলে কি করে ভাঙল? কে জানি হুজুর, ডাক্তারেরা বলে যখন হয়তো ঘুমোচ্ছিল তখন টবটি পড়েছিল। ঘাড়ের সামান্য আঁচড় ছাড়া তো আর কিছু দেখা গেল না। আমি অনন্তচরণকে চিঠিটা ফেরত দিলাম। পুনরায় টেবিলের দিকে তাকিয়ে বললে, এই যে নতুন দাওয়াই, হুজুর, এই এক অদ্ভুত জিনিস। ওষুধের কথা আমার জানা ছিল না, তবু কেন জানি না এই কথায় আমি অভিভূত হয়ে পড়লাম। বললাম, তোমার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি শুনেছি বাংলাদেশে, তা ওদের আর বড় কেউ নেই। 12 বছর আগে 20 গন্ডা পণ দিয়ে ওকে এনেছিলাম। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। অনন্তচরণ দরজাটা বন্ধ করে দিল। তারপরে গা ঘষতে ঘষতে বেড়ালটাও বেরিয়ে এলো। অনন্তচরণ বলে, হুজুর, এইবার লাশঘরটাই দেখতে বাকি, আর তো কিছু নেই এখানে।
আপনার ভয় করবে না তো? আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ও। বললাম, খুব খারাপ নাকি? যার যেমন লাগে হুজুর। অনেক নূতন ছাত্র ওর ভেতরে গিয়ে ভয় পেয়ে ছেড়ে দিয়েছে হুজুর। আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে। আপনি তো বলেছেন আপনার তেমন ভয় ডর নেই। আমার মুখের দিকে আবার করুণার দৃষ্টিতে তাকায়। দম্ভ করেই বললাম, আমার অত শত নেই। যখন এসেছি সবকিছুই দেখব। অনন্তচরণ একগাল হেসে বলে, এই তো কথার মতো কথা হুজুর। ওই যে কথায় বলে, মরদ কা বাত আর হাতি কা দাঁত। এই সিঁড়ি দিয়ে নামতে হবে হুজুর। সিঁড়িগুলো বড় সোজা আর একধারে ধরবার রেলিং দেওয়া আছে। অনন্তচরণ আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমাদের সামনে দিয়ে বেড়ালটা তরতর করে নেমে গেল, যেন কুয়াশার ভেতর ঢিল ছোঁড়া হল। ভিতরটা ভীষণ অন্ধকার। ঘুলঘুলির ফাঁক দিয়ে একটু আলো আসছে। আমি বললাম, এখানে আলো কই? অনন্তচরণ জিভ কেটে বলে, ওই দেখুন, এমন ভুলো মন, খেয়ালই ছিল না হুজুর। এই বলে সুইচ টিপে দেয়। দুঃখীরামকে দেখার পর বউ কিছুতেই আর নিচেতে নামতে চাইত না হুজুর। কোনোদিনই অবশ্য এই ঘর ওর ভালো লাগত না, কিন্তু ইদানিং ও একদমই আসত না। আমার মেয়েটা এই নিয়ে ওকে ঠাট্টা করত। ভারী আমোদে মেয়ে ছিল হুজুর। লোহার সেই ঘোরানো সিঁড়িটা লোহা চূড় আর ধুলো জমে লাল হয়ে গেছে। আমার পেছন থেকে অনন্তচরণ সাবধান করে দেয়, হুঁশিয়ার হুজুর, একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে যাবেন। পড়ে যাবেন কথাটার উপর একটা অস্বাভাবিক জোর দেয়। আমি আবার সচকিত হয়ে উঠলাম। নিচে ধূসর প্রেতের মতো সেই বিড়ালটা যেন আমাদের জন্য অপেক্ষা করছে। এতক্ষণে ওর স্ফূর্তি হয়েছে বলে মনে হয়। কোনো হেতু না থাকলেও কেন জানি না সহসা পূর্বজন্মের কথা আমার মনে হয়। অনন্তচরণ বলে, এই কি কম হ্যাঙ্গাম হুজুর? এই আমার এক মহাভাবনা। কোথা থেকে যে মুদ্দ জোগাড় করি। একসময় ভারী টান পড়ে যায়, অথচ স্কুলের কাজ তো চলা চাই। ডাক্তারবাবু বলেন, এ হলো সমাজের মঙ্গলের কাজ। এ কাজ তো থামিয়ে রাখা চলে না। অথচ কোথা থেকে আসে বলুন? যেন এই গুরুতর সমস্যায় অভিভূত হয়ে পড়ে সেই প্রায়ান্ধকার ঘরে চুপ করে দাঁড়িয়ে থাকে অনন্তচরণ। আমি চারিদিকে তাকিয়ে দেখি, এই ঘরটি অস্বাভাবিক রকমের বড়। প্রাচীনকালের জমিদার বাড়ির মালখানার মতো, একটু মাটির নিচে, আর ছাদ এত উঁচুতে যে সেইখানে ঝোলানো অল্প শক্তির বৈদ্যুতিক আলো নিচ থেকে তারার মতো ক্ষীণ দেখায়। ঘরটার ভেতর স্পষ্টভাবে কিছু দেখা যায় না। দেওয়ালগুলির গায়ে সাদা বালি লাগানো, মেঝেটা লাল, আর ভেতরটি বেশ ঠান্ডা। অনন্তচরণ পুনরায় তার পলাতক বউটির কথা উত্থাপন করে। বলে, লাল সবুজ ওই যে সিল্কের ফিতে উঠেছে আজকাল, বউয়ের ভারী পছন্দ ছিল। দাম কম ছিল বলে আমিও কোনোদিন কিছু বলিনি। তবে আমরা গরিব গুরব মানুষ, ওসব আমাদের মানায় না। মাথায় ওইরকম লাল ফিতে বা জড়ি দেওয়া ফিতে দিলে অবশ্য বউকে চমৎকার দেখাতো। থাকবে ওসব কথা। আসুন এইবার লাশ দেখুন। একধারে একটি লোহার চৌবাচ্চা, তারই ভেতর অ্যাসিডে মৃতদেহগুলো রয়েছে। অনন্তচরণ বলে, 2-4 দিন এইখানেই রেখে দিই ওদের, তারপর যেমন যেমন দরকার পড়ে ওপরে পাঠিয়ে দিই। ওর গলার আওয়াজ সহসা কেমন গাঢ় হয়ে আসে। অন্ধকারে আবছা আলোয় কিছু চট করে নজরে আসে না। অনন্তচরণের গলার আওয়াজে মনে হয় ও সহসা যেন উত্তেজিত হয়ে উঠেছে। বলে, এর ভেতরে 4টে লাশ রয়েছে হুজুর, একটা বাচ্চা আর 3টে ধাড়ি। বেশ বোঝা যায় ওর গলার আওয়াজ ক্রমেই চড়ছে। একটা বাঁশের খুঁটি নিয়ে সেই ময়লা ঘোলা জল ও নাড়তে থাকে। মনে হয় যেন কোনো পিশাচ পরমানন্দে খেলা করছে। অ্যাসিড জলের ভেতর থেকে যুবক, বৃদ্ধ, তরুণী ও শিশুর দেহ পর্যায়ক্রমে ভেসে ওঠে। বেশ পা টিপে আমার কাছে এসে সহসা অনন্তচরণ বলে, হুজুর,
এর মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি জানেন? এই বলে আমার জবাবের অপেক্ষায় না থেকে সে পুনরায় সেইভাবে বাঁশের খোঁটাটা নাড়তে থাকে। বলে, কই রে নটবর, একবার মুখখানা দেখাও বাপধন। এত লুকোচুরি কিসের বাপ? বেরিয়ে পড় এই যে। বাঁশের সেই খোঁটাটা সহসা ফেলে দিয়ে সেই মড়াটার চুলগুলি বাগিয়ে নিয়ে আমার দিকে তুলে ধরে দেখায়। কোনরূপ দ্বিধা নেই। অবলীলাক্রমে তার মাথাটা নিজের হাতের উপর শুইয়ে দিয়ে মুখটা যাতে আমি ভালো করে দেখতে পারি তার ব্যবস্থা করে দেয়। এইরকম বিভৎস পৈশাচিক দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। অনন্তচরণের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠেছে, সে যেন সহসা পুলকিত হয়ে ওঠে। আমার দিকে তাকিয়ে মাতালের মতো ভঙ্গি করে বলে, বেশ দেখতে না? চট করে এখন ওকে উপরে পাঠাচ্ছি না। সত্যি ছোকরাকে দেখতে ভালো ছিল। মেয়ে ছেলেরা ওকে পছন্দ করত, বোতল টোতলও চলত। দেখি কতদিন আটকানো যায়। এই বলে সে দেহটাকে ছেড়ে দেয়। অ্যাসিড জলে একটা আন্দোলন জাগে। হুজুর বোধহয় ভাবছেন সব চুলি লাল কেন, অ্যাসিডে ওরকম হয়ে গেছে। আমি শুধু প্রশ্ন করলাম, ওদের কিভাবে ওপরে নিয়ে যাওয়া হয়? কপিকলে দড়ি টেনে। একটা দেবদারু কাঠের প্রকাণ্ড বাক্স দড়িতে ঝোলানো রয়েছে দেখলাম। দড়িটা একটু টেনে দেখায় অনন্তচরণ। কপিকলের আওয়াজটা একটা করুণ আর্তনাদের মতো শোনায়। ক্রমে আমার গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে ওঠে, ভয়ে বুক দুরুদুরু করতে থাকে। আরও একটু এগিয়ে গিয়ে দেখি সেই কাঠের বাক্সের ভেতর মলিন চাদর চাপা কি যেন রয়েছে। আমি অনন্তচরণকে বললাম, ওর ভেতরে ওটা কি রয়েছে বলো তো? দেখা গেল একটি অল্প বয়সী স্ত্রীলোকের সম্পূর্ণ নগ্ন দেহ শোয়ানো রয়েছে। মাথার তলায় একখানি ইট দেওয়া, তাতেই মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। খোঁপার ভেতর থেকে একটা জরির ফিতে চকচক করছে। ঠিক এই সময় সহসা আলো নিভে গেল। আমার পকেটে টর্চ ছিল। দেখি সে হিংস্র দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার হাতের টর্চটা দেখে সে যেন একটু হতভম্ব হয়ে গেছে। তাই একটু অপ্রস্তুতের ভঙ্গিতেই বলে, দেখছেন আলোটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কি কেলেঙ্কারি। অনন্তচরণের গলার স্বর আবার নরম হয়ে এসেছে। আমি লজ্জা ত্যাগ করে বলে উঠি, সত্যি কথা বলতে কি আমার গা ছমছম করছে। এসব দেখা আমার অভ্যেস নেই। পকেট হাতড়ে 2 টাকা তার হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে এলাম। অনন্তচরণও ছাড়বার পাত্র নয়, সেও আমার পিছু নিয়েছে। অন্ধকারে সেই খ্যাপা বেড়ালটার চোখ দুটো জ্বলছে। সেই মুহূর্তেই আমার চোখের সামনে অনন্তচরণের বাড়ি ছাড়া বউয়ের জরির ফিতে দিয়ে বাঁধা খোপা আর অসহায় চোখ দুটি ভেসে উঠল। আমি কোনো রকমে সেই ঘর থেকে বেরিয়ে পথে এসে দাঁড়ালাম। অনন্তচরণ কি আমায় তাড়া করেছে? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন ভবানী মুখোপাধ্যায়ের লেখা পেশা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত 1200-র বেশি ছোট গল্প পড়া হয়েছে। আপনারা যদি সেই গল্পগুলো শুনতে চান তাহলে চ্যানেলের হোম পেজে গিয়ে শুনতে পারেন, অথবা এখন স্ক্রিনে দেখানো আপনার যেই লিঙ্কটা আছে, বিভিন্ন প্লেলিস্ট প্লাস গল্পের লিঙ্ক, সেখান থেকে আপনারা ক্লিক করে শুনতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।